দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নিউজরুম সংলাপে। আপনারা জানেন এই অনুষ্ঠানে দিনের উল্লেখযোগ্য খবরের আমরা বিশ্লেষণ করে থাকি, এই জন্য অতিথিরা থাকেন। আজকে আমাদের সঙ্গে দুইজন অতিথি আছেন। আলোচনা শুরু করার আগে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ঠিক পাশে রয়েছেন বাংলাভিশনের বার্তা প্রধান মোস্তফা ফিরোজ, এবং তার ঠিক পরে অর্থাৎ আমার সর্বডানে রয়েছেন সংবাদ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক আবু জাফর সূর্য। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। দর্শক, আলোচনা শুরু করব, তবে তার আগে নিউজ 24-এর সর্বশেষ শিরোনাম দেখব। চট্টগ্রামে আবারও পাহাড় ধস, শিশুসহ 5 জন নিহত, 30 পাহাড়ে 5 লাখেরও বেশি পরিবার ঝুঁকিতে। চাঁদাবাজির অন্যতম আখড়া গাবতলী টার্মিনাল, দিনে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। সংসদ নির্বাচন সহজ ও যুগ উপযোগী করতে আইন সংস্কারের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। অভিযান বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা নেই, মালয়েশিয়ায় ধরপাকড় আতঙ্কে বাংলাদেশি শ্রমিকরা। এবং বর্ষা জুড়ে থাকবে চিকুনগুনিয়া, মশার হাত থেকে বাঁচতে পরিবেশের ভারসাম্য রক্ষার পরামর্শ বিশেষজ্ঞদের। দর্শক, নিউজ 24-এর সংবাদ শিরোনামগুলো দেখলাম। আমরা এ পর্যায়ে বেশ কয়েকটি টেলিভিশনের সংবাদ শিরোনাম দেখব। সাথে সাথে আমরা একই সাথে 5টা ইউনিট এখানে এসে আমরা কাজ করি। কেউ না কেউ এই সমস্ত স্থাপনার পক্ষে এগুলো কাজ করে একটু বেনিফিট নিচ্ছে। তাদেরকেও আমি অনুরোধ করছি, এটা থেকে সরে দাঁড়ান, মানুষ মারা যাচ্ছে। ফেনীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে 5টি গ্রাম প্লাবিত, উত্তরাঞ্চলে পানি নামলেও দুর্ভোগ কমেনি। এই জন্য কয়েক বছর ধরে খালি বাইক যাচ্ছে, কিরকম বাঁধে আমরা এই এলাকায় 800 একর জমির ফসল নষ্ট হয়ে গেছে, যে আমরা এটা স্থায়ীভাবে একটা সমাধান চাই। চিকুনগুনিয়া রোগীদের চিকিৎসা দিতে হটলাইন চালু করেছে দক্ষিণ সিটি কর্পোরেশন। 24 ঘন্টা চালু থাকবে সপ্তাহে 7 দিন, যতক্ষণ না পর্যন্ত এটা একটা নিয়ন্ত্রিত অবস্থার মধ্যে আসবে। চারুকলার বকুলতলায় বর্ষা উৎসব, জড়ো হয়েছিলেন প্রকৃতি আর সঙ্গীত প্রেমী মানুষ। এই বর্ষা আসে, এই বৃষ্টি, এই বন্যা আমাদের সমাজ থেকে ক্লেদ, ময়লা এগুলো পরিষ্কার করে। সম্পত্তির দখল নিয়ে মুন্সিগঞ্জে সংঘর্ষে জড়াচ্ছে আবাসন কোম্পানিগুলো, ফাঁদে পা দিয়ে সর্বশান্ত সাধারণ মানুষ। চট্টগ্রামে ফের পাহাড় ধসে 2 শিশুসহ একই পরিবারের 5 জনের মর্মান্তিক মৃত্যু, সতর্ক করার পরও না সরার অভিযোগ। বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগে ইউএনের বিরুদ্ধে মামলায় ক্ষুব্ধ আওয়ামী লীগ, দলের ভাবমূর্তি নষ্টের চক্রান্ত বলছেন রাজ্জাক। এবং রাজধানীতে পুলিশের হামলায় চোখ হারানো শিক্ষার্থীর চিকিৎসা খরচ দেওয়ার দাবি। লক্ষ্মীপুরে ভুল চিকিৎসার বলি হচ্ছে এক শিশু। ওনারা দিছিল আর কি ইয়াতে পঙ্গুতে, আমি তো ভয় পাইছি যে আমার বাচ্চারা হাত কাটি বলবে, ওনারা আমি বলছি। ইউএনওকে হেনস্থা, আওয়ামী লীগ নেতা সাজু বহিষ্কার। সীতাকুণ্ডে পাহাড় ধসে 3 শিশুসহ 5 জনের মৃত্যু। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের সাহস আওয়ামী লীগের নেই, মির্জা ফখরুল। ঘরের মশা মারতে ঘুষ চাওয়ার অভিযোগ। সীতাকুণ্ডে পাহাড় ধসে 3 শিশুসহ একই পরিবারের 5 জন নিহত, ঝুঁকিপূর্ণ অবস্থায় আরও অনেকে। পাহাড় ধস প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট হলেও রাজনৈতিক সিদ্ধান্তে সমাধানের তাগিদ। ইসি ও সরকার সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, অভিযোগ বিএনপি নেতাদের। 57 ধারা বাতিলের দাবি। চট্টগ্রামের সরকারি গুদাম থেকে চাল পাচারে সংঘবদ্ধ চক্র জড়িত বলছে র্যাব, চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার চেষ্টা অধিদপ্তরের। চিকুনগুনিয়ায় আক্রান্তরা ভুগছেন তীব্র ব্যথায়, উচ্চ রক্তচাপ, কিডনি, লিভারের রোগীদের জন্য হতে পারে মরণঘাতী বলছেন চিকিৎসকরা। আল
আকসায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ফিলিস্তিন। 50 বছরের কম বয়সীদের মসজিদে ঢুকতে বাধা। দর্শক, নিউজ 24-এর সংবাদ শিরোনামগুলো দেখার পর আমরা বেশ কয়েকটি টেলিভিশনের সংবাদ শিরোনাম দেখলাম। আমরা এ পর্যায়ে আপনারা জানেন দর্শক, চট্টগ্রামের সীতাকুণ্ডে আবারও পাহাড় ধস হয়েছে, আবারও মৃত্যু মিছিল। আমরা এবার পাহাড়ে দেখলাম যে শিশুসহ একই পরিবারের 5 জনের মৃত্যু। প্রশাসনের পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে যে বারবার সতর্ক করা হলেও জীবিকার তাগিদে থাকা দরিদ্র পরিবারগুলোকে পাদদেশ থেকে সরানো সম্ভব হয়নি। সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের প্রতিবেদনটি দেখে আমরা আলোচনা শুরু করব। টানা বৃষ্টিতে চট্টগ্রামের ঝুঁকিপূর্ণ পাহাড়ে ধসের আশঙ্কা ছিল আগে থেকেই। বৃহস্পতিবার সারারাত বৃষ্টির পর শুক্রবার ভোরে সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের ধস নামে পাহাড়ে। একই সাথে মারা যান 2 শিশুসহ 5 জন। 5 জন মৃত অবস্থায় আর 3 জন হচ্ছে আহত অবস্থায়। ঠিক আছে, রাত 3টার দিকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় তার আর পাহাড় ভেঙে পড়ে গেছে। দাও নিয়ে মানে পড়ে গেছে উপরে যায়। হ্যাঁ, উপরে যায় মনে করেন ও তো ভিতরে একজন পাইছি আমি জীবিত, ওকে 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 আমি উদ্ধার করছি। দুর্গম এই এলাকায় বসবাস করেন মূলত নিম্ন আয়ের মানুষ। স্থানীয়রা বলছেন সবাইকে সতর্ক করা সত্ত্বেও শুধু দারিদ্রতার কারণে অনেক পরিবার ঝুঁকিপূর্ণ জায়গায় থেকে সরে যাননি। এখানে ওরা আসছে যে 2 বছরের মতন মানে ঘর করছে যে, কিন্তু গত বছরও বৃষ্টি হচ্ছে, ওদের এরকম মনে করেন কোনো সমস্যা হয় নাই। এবারের বৃষ্টিতে মনে করেন এই সমস্যাটা হলো বা বিপর্যয় হবে, ওরা তো আর বলতে পারে না। তাহলে তো মনে করেন আগে যদি এরকম সমস্যা দেখতো তাহলে নামে যেত। একই কথা ফায়ার সার্ভিসেরও। কর্মকর্তারা বলছেন এই এলাকা ছেড়ে যাওয়ার জন্য বারবার সতর্ক করা হয়েছে বসবাসকারীদের। এখানে যে বসতি গড়ে তোলা হয়েছে এটা পাহাড়ের পাদদেশে। প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধি যারা আছেন ওদের পক্ষ থেকে কিন্তু বারবার এই ধরনের বসতি না করার জন্য এখানে সচেতন করা হয়েছে। এরপরেও কিন্তু এখানে বসতি তোলার কারণে এই ধরনের সমস্যা হয়েছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে পাহাড়ে ঝুঁকিতে বসবাসকারীদের সরিয়ে নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। আমাদের শেষ কথা, প্রথম কথা, এটা বন্ধ হোক। আমাদের পূরণীয়টা করার জন্য আমরা প্রস্তুত। এই জন্য একটা সমন্বিত উদ্যোগ, সকলে মিলে, মিডিয়াও থাকবে, সুশীল সমাজ থাকবে, সরকারি সিদ্ধান্ত থাকবে, স্থানীয় প্রশাসন তার যা যা করণীয় তা করবে। যে মানুষগুলোকে যেভাবে পুনর্বাসন করা যায় সাধ্যমতো সেটুকু করা হবে। গেল মাসে ভয়াবহ পাহাড় ধসে 5 জেলায় মারা যান 151 জন। দর্শক, সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের প্রতিবেদনটি দেখলাম। আমরা এই পর্যায়ে আলোচনা শুরু করতে চাই। শুরুতে মোস্তফা ফিরোজ, আমরা এই অনুষ্ঠানে অসংখ্যবার আলোচনা করেছি পাহাড় ধসের বিষয়টি নিয়ে। এসে বাস্তবতা থেকে আমরা দেখলাম যে বেরোতে পারেনি। সবশেষ সীতাকুণ্ডে 5 জন একই পরিবারের মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে এবং আমরা একটি প্রতিবেদন করেছি, বিশেষ প্রতিবেদন। সেখানে দেখেছি 30টি পাহাড়ে 5 লাখেরও বেশি পরিবার এখনও ঝুঁকির মধ্যে বসবাস করছে। আপনি প্রতিবেদনটিতে জেলা প্রশাসকের বক্তব্য দেখলেন, তিনি বলছেন যে প্রশাসন থেকে সব ধরনের চেষ্টা করা হচ্ছে, তারপরও ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশ থেকে গরিব অর্থাৎ খেটে খাওয়া মানুষজন সরে যেতে চাচ্ছে না। অর্থাৎ তাদের পুনর্বাসনের যে ব্যাপারটি নিয়েও আমরা কথা বলেছি, তাদের পুনর্বাসনের বিষয়টি নিয়ে এক ধরনের অনিশ্চয়তা রয়েছে, যার বাস্তব চিত্র আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে এই যে পাহাড় ধসের ঘটনা থেকে, আলোচনা থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না, এই প্রশাসনিক ব্যর্থতা বলবেন নাকি সচেতনতার অভাব বলবেন? আসলে আমরা নিজেরাও আসলে মানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে করতে আসলে ক্লান্ত এবং আর আলোচনা করতেও আসলে এটা রুচির বাইরে চলে গেছে। এই যে আপনার রিপোর্টে বিভাগীয় কমিশনার না ডিসি বললেন, বক্তব্য রাখলেন, একটা কি বললেন যে আমাদের সম্মিলিত উদ্যোগ, এই সম্মিলিত সুশীল সমাজ সাংবাদিকদেরকেও নেবে। তো সম্মিলিত উদ্যোগ কবে নেবে, কখন নেবে? উদ্যোগ নেওয়ার তো দরকার নেই। 2007-এ 127 জন মৃত্যুর পর যেই টাস্ক ফোর্স গঠন হয়েছিল, টাস্ক ফোর্সের প্রতিবেদনের সুপারিশ কয়টা ছিল? 38টা। সেই 38টার কয়টা বাস্তবায়ন করছে? তখন হয়নি কেন? আমি নিজেও একটু আমার নিজের সমালোচনা করি। আমাদের গণমাধ্যমের এরা যারা ওই যে শুধু বোমটা ধরেন, তারা কি বলেন যে আচ্ছা বলেন আপনি এটা বলেন নাকি প্রশ্ন করেন? যদি তাদেরকে থ্রো করা হয় তাহলে তো প্রশ্নটা আসবে যে এই যে কথাটা বলে আমরা প্রচারটা করলাম, এই প্রচারটা করাটাও ঠিক না। তাকে প্রচার করা উচিত যে এই যে সম্মিলিত উদ্যোগ, সমন্বিত উদ্যোগ, টাস্ক ফোর্সের সুপারিশের আলোকে যে 38টা সুপারিশ পেশ করেছিল সেগুলো বাস্তবায়ন করেননি কেন? এর দায়কে আপনি এখন দায় সুশীল সমাজ সাংবাদিকদের নিয়ে করবেন? আগে এত বছর কোথায় ছিলেন? এর দায় কি আপনি নেবেন না?
আপনি তো ধারাবাহিকভাবে সেই প্রশাসনের আপনি এখন দায়িত্ব পালন করছেন। তার মানে আগের প্রশাসন, আগের ডিসি, আগের বিভাগীয় কমিশনারদের দায় আপনি নিতে চাচ্ছেন না? এই প্রশ্নটা কেন আমাদের সাংবাদিকদের পক্ষ থেকে তাদেরকে করা হয় না? এই যে তারা আসে আর এমনি একটা ঘটনার পর একটা দায়সারা গোছের একটা বক্তব্য দিয়ে চলে যায়, আমরা কেন পাল্টা প্রশ্ন করি না? এটা একটু খুব দুঃখজনক। আজকে দেখেন এই আলোচনাগুলো, এই যে 5 লাখের কথা বললেন যে আছে, এটা হতেই থাকবে, আবারও হবে। এবং আজকে হয়তো আর 2 মাস পর বা আগামী বছর আবার যখন কি এরকম বর্ষা মৌসুমে যদি কখনো ডাকেন সুযোগ পাই, যদি তখন এই আলোচনাটাই কিন্তু করব। এটা অব্যাহতভাবে চলবে। এবং এইটা নিয়ে তো এমন না যে গোপনে জঙ্গলের মধ্যে যে তারা, আপনি বলছেন তাদেরকে যথেষ্ট সতর্ক, যে আপনার এখানে আছে যে বলছে যে ফায়ার ব্রিগেডের, হ্যাঁ ফায়ার সার্ভিস থেকে যথেষ্ট সতর্ক। আমি যদি রাস্তার মাঝখানে এখন যদি বসে পড়ি, আপনি কি আমাকে বলবেন যে আপনি এখানে বসবেন না? আপনি কিন্তু যদি বসেন তাহলে গাড়ি আপনাকে অ্যাক্সিডেন্ট করবেন। আপনি আমাকে যদি বলা হয় আমি যদি না সরি, আপনি তো নিরাপত্তার সাথে, আমার নিরাপত্তার সাথে যানবাহনের নিরাপত্তা, আপনি আমাকে জোরপূর্বক সরাবেন। কয়টা সরেছেন আপনারা? বরং আপনার এখানে দুর্নীতি হয়েছে। এই সমস্ত জায়গাগুলোতে এই গরিব মানুষগুলোকে মৃত্যু ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করা হয়েছে। করাপশন আছে। এই করাপশনে প্রশাসন প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে জড়িত, এই ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই। প্রশাসন যদি চায় যে এই যে ঝুঁকিপূর্ণ পাহাড়গুলো, এবং চিহ্নিত করা আছে কোন কোন পাহাড়গুলো ঝুঁকিপূর্ণ, কোন কোন পাদদেশে কত দূর পর্যন্ত সেখানে বসতি থাকবে না, সেগুলি সবই কিন্তু নির্ধারিত। নতুন করে কিচ্ছু করার দরকার নেই। আগের যে সুপারিশ, আজকে থেকে 10-12 বছর আগে যে সুপারিশ, ওই সুপারিশটা আপনি বাস্তবায়ন করেন। বাস্তবায়ন যদি করতেন, তারপরে যদি আবার নতুন উদ্ভূত কোনো পরিস্থিতি তৈরি হতো, তখন আপনি অতিরিক্ত মেজার নিতেন। কিন্তু আগের এগুলি আপনি নেননি কেন? তখন তো একদম বিস্তারিত 38টা সুপারিশ, এটা তো কম কথা না। যেখানে আমাকে হয়তো বললে আমি 4-5টা বলতে পারবো যে এটা করলে মনে হয় ভালো হয়। সেখানে বিস্তারিত সুপারিশ ছিল বলে 38টা সুপারিশ ছিল। সেই সুপারিশ আপনি কোনো বাস্তবায়ন না করে আপনি আজকে কথা বলছেন, 2 মাস পরে যদি বর্ষা হয়, আবার যদি একটা ঘটনা ঘটে, আপনি একই কথা বলবেন, আগামী বছরও বলবেন, এরপরের বছরও বলবেন। আমরা এই কথাগুলি কি শুনতেই থাকবো? আর তারা এইভাবে সবার সামনে এই কথাগুলো বলতেই থাকবে? মানুষের মৃত্যুর লাশকে পিছনে রেখে, সামনে রেখে তারা এই যে ধরনের মিথ্যাচারগুলো করছে এবং নিজেদের দায়িত্বগুলো পালন না করে, অবহেলা করে, দায়িত্বহীন কাজ করে যে তারা পার পেয়ে যাচ্ছে, এটা সাংঘাতিক রকম। এই টিভি পর্দায় এই দৃশ্যগুলো দেখতে আসলে খুবই কষ্ট হয়। আবু জাফর সূর্য, মোস্তফা ফিরোজ কিন্তু বললেন যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল, সেখানে কিন্তু বেশ কয়েকটা সুপারিশের মধ্যে আমার জানা মতে কয়েকটি সুপারিশ রয়েছে খুবই স্পর্শকাতর, যেমন ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশ থেকে নিরাপদে সরিয়ে নেওয়া, তাদের পুনর্বাসন করা, 1 কিলোমিটার এলাকার মধ্যে তাদের আবারও বসবাসের ব্যবস্থা না করা এবং সমতল থেকে তাদেরকে নিয়ে ওইখানে না যাওয়া, সব কিছু মিলিয়ে পাহাড়ের গঠন, এখানে গাছ লাগানো, অর্থাৎ সবুজ বেষ্টনী তৈরি করা, মাটিরকে আরও শক্ত করার জন্য পাহাড় ধসের অন্যতম কারণ সেখানে গাছপালাও কিন্তু কেটে নেওয়া হচ্ছে। মোস্তফা যেটি বলার চেষ্টা করেছেন, প্রশাসনের বিরুদ্ধে অ্যাকশনের উনি ক্ষোভ প্রকাশ করেছেনই বলবো, এবং উনি কিন্তু করাপশনের কথা বলেছেন। আপনার পর্যবেক্ষণ? বিষয়টা হচ্ছে শুরুতেই বলতে হবে, এই লাশের মিছিল এখনই থামাতে হবে। আমরা গণমাধ্যমে কাজ করি, আমরা 3 জনই। ভাই ফিরোজ ভাই যে আলোচনা করছিল যে আমরা এই আলোচনা করতে করতে হয়ে গেছি, আমরা ক্লান্ত হয়ে পড়েছি। কিন্তু কথাটা হচ্ছে লাশের মিছিল আর কত দেখব? প্রশাসন আজকে গণমাধ্যমের সামনে একটা কথা বলবে, থামানোর কি উদ্যোগ নিয়েছেন? ভাই বলছিলেন যে রাস্তায় বসে পড়ছি, রাস্তার উপরে গাড়ি চলে যাবে, এটা বলে ফেলে শেষ নাই তো। রাস্তার মানুষটা যখন সরাবার দায়িত্ব নিতে পারতেছেন, এই 5 লক্ষ মানুষ কিন্তু উচ্চবিত্তের মানুষ না। রাষ্ট্রের কিন্তু এই 5 লক্ষ মানুষের দায়িত্ব কোনো না কোনোভাবে দিতে হবে। সেই মানুষগুলো যদি তাদের সামর্থ্যের অনুকূলে বিষয়গুলো থাকতো, তাহলে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে, জীবনের মায়া কার না আছে, জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু এই মানুষগুলো থাকতো না। আবার বলতেছেন প্রশাসন, হ্যাঁ, শুধুমাত্র যে সরকারি যে দাপ্তরিক বা আমলা প্রশাসনে দিয়ে কথা বলাবার ব্যাপার না, এটা কিন্তু এটা একটা রাজনৈতিক সিদ্ধান্তেরও ব্যাপার। 5 লক্ষ মানুষ থাকে, শুধু একজন জেলা প্রশাসক বা বিভাগীয় কমিশনার এই বিষয়টার সমাধান দিতে পারে না। যে সুপারিশগুলোর কথা আপনি বলেছেন, যে সুপারিশগুলো বিশেষজ্ঞজন মিলে, রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসনের মানুষগুলো সকল মিলেই কিন্তু এটা তৈরি করা হয়েছে, কিন্তু সেটার কি একটা উদ্যোগ নেওয়া হয়েছে একটা সুপারিশ বাস্তবায়নের? সেটা নেয়নি। কিন্তু নেওয়া না হওয়ার কারণে এই যে গত 1-2 মাসে যে মানুষগুলো এইবারে মারা গেল,
তার দায় কে নিবে? আমরা দায়ভারটা কে নিতে পারে? প্রতিবেদনে কিন্তু বলেছেন যে গত মে মাসে 151 জনের মৃত্যু, তারপরে আরো কিন্তু 5 জন যোগ হলো। না, সেটা লাশের যে মিছিল আসতেছে, এই লাশ কত দেখতে হবে আমাদেরকে, এটা তো এখনই থামাতে হবে। এটার জন্য কারো দায় শুধু জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার নয়, এই রাজনৈতিক যে প্রশাসন, সেই প্রশাসনকে, রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে, যারা রাষ্ট্র পরিচালনা করে, তাদেরকে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। টাস্ক ফোর্স গঠন করে এখনই বলতে হবে যে না, এখন থেকে এখানে এই মানুষগুলোকে পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে। এই লাশের মিছিল আমরা মানুষ হিসাবে, এই রাষ্ট্রের নাগরিক হিসাবে, গণমাধ্যমে যদিও কাজ করি, তারপরেও তো মানুষ, নাগরিক অর্থে এইটা আর দেখতে চাই না। এখনই কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে, আজকে থেকেই। কিন্তু একটি বিষয় আপনি রাজনীতির কথা আপনার আলোচনায় তুলে এনেছেন। আপনি কি মনে করেন যে শান্তি চুক্তির সঠিক বাস্তবায়ন আজও হয়নি? অনেকে অভিযোগ করছেন তার একটি কুফল বা একটি খারাপ ফল আপনার দেখবেন, যে এখানে পাহাড়ি, অনেকেই বলা হয়ে থাকে যে সমতল থেকে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে পাহাড়ের পাদদেশে, তারা ওই পাহাড়ে প্রতিকূল পরিবেশে বসবাস কিভাবে করতে হয়, প্রকৃতির সঙ্গে লড়াই করে তাদের সেই জীবনলব্ধ যে অভিজ্ঞতা, সেটি তাদের নেই। কিন্তু এই ক্ষেত্রে মৃত্যুর মিছিল যেটি আমরা দেখছি, সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ, অর্থাৎ পাহাড়ে যারা দীর্ঘদিন ধরে বসবাস করেন, তাদের ক্ষেত্রে কিন্তু দেখি না। পাহাড়ি হোক আর সমতলের মানুষ হোক, এরা বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের নাগরিক। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সকল নাগরিকেরই নিরাপত্তা দেওয়া, তাদের সকল মৌলিক অধিকারের নিশ্চয়তা প্রদান করা। তো জীবন চলে যাওয়ার পরে আর মৌলিক অধিকারের জায়গাটা কি থাকে? কিন্তু আপনি তো তাদেরকে সেখানে পুনর্বাসন করছেন। পুনর্বাসন এটা রাষ্ট্রেরই দায়। রাষ্ট্র তো সকল জায়গায়, আমি তো ওই কথাটাই বলছি, রাষ্ট্রকে তো দায়িত্বগুলো নিতে হবে। প্রত্যেকের নাগরিকেরই মৌলিক অধিকারগুলোর নিশ্চয়তা রাষ্ট্রকে দিতে হবে। এবং রাজনৈতিক যে গোষ্ঠীগুলো, যারা শাসক দল ছিল, শুধু এখন যারা আছে, ব্যাপারটা কিন্তু তাদের বেলায় না। শুধু এই 5 বছর, 7 বছর, 8 বছরই কিন্তু পাহাড়ের এই মানুষগুলো বসবাস শুরু করেনি। এর ধারাবাহিকতা কিন্তু অনেক আগ থেকে। এটা কিন্তু আপনি শান্তি চুক্তির কথা বলেছেন, শান্তি চুক্তি না হয় 1.5 দশক হলো, কিন্তু তার আগেও তো এই মানুষগুলো কোথাও না কেউ পুনর্বাসন করেছে। আর যারা শুধু যদি কথা বলেন যে 5 বছর আগে হয়েছে, তা নয়, 30 বছর আগেও হয়েছে, কিন্তু তারা মানুষ এবং নিম্নবিত্তের মানুষ। আমি একটু আগে আমার আলোচনায় বলেছি, তারা যদি উচ্চবিত্তের মানুষ হইতো, তাহলে জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে তারা কিন্তু থাকতো না। তাদের জীবন জীবিকার তাগিদে কিংবা অল্প টাকায় বা অল্প খরচে কেউ ভাড়া থাকতে পারে, সেই কারণেই কিন্তু ওখানে বসবাস করতেছে। কিন্তু একটি বিষয় কিন্তু অজগর সূর্য বারবার বলা হচ্ছে, আপনি বলছেন যে খেটে খাওয়া সাধারণ মানুষ, স্বভাবই দরিদ্র জনগোষ্ঠী সেখানে বসবাস করছেন। আমরা অন্যদিকে কিন্তু দেখছি সমাজের প্রভাবশালী ব্যক্তিরা কিন্তু পাহাড় লিজ নিচ্ছেন, সেখান থেকে মাটি কাটছেন, সেখান থেকে গাছ কাটছেন এবং অন্য অনেক ব্যবসার সঙ্গে তারা জড়িত, যা প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করছে, পাশাপাশি পাহাড়কে বিনষ্ট করছে। তাদের বিচারের আওতায় কিন্তু আজও আনা হয়নি। আমি আমার নিজেকেও যদি প্রশ্ন করে ফেলি, এর দায়িত্বটাকে, খোঁজটা কে নেবে? প্রভাবশালী মানুষ হোক, সমাজের, রাষ্ট্রের, এটার দেখার দায়িত্বটা কার? আমরা গণমাধ্যমে আছে, আমরা তো কার্যকর উদ্যোগ নিতে পারবো না। আমরা সংবাদটা জাতির গণমাধ্যমে নিয়ে আসলাম, নিয়ে আসলাম। আপনিও গণমাধ্যমে কাজ করেন, ফিরোজ ভাই কাজ, কিন্তু রাষ্ট্র বা যাদের চোখ দেওয়ার কথা, এটা কার্যকর কোনো উদ্যোগ নেওয়ার কথা, তারা নিল না। তাহলে আপনি কি করবেন? তখন আপনার কোথায় জায়গা আছে? আপনি আমলেই নিলেন না। ওই যে প্রশাসন বলল যে ঠিক আছে, সুশীল সমাজ, গণমাধ্যমের লোকদের দ্বারা একটা কিছু করবেন, গণমাধ্যম লোকে কি করবে? আমার দায়িত্ব হচ্ছে যে এর ভেতরের খবরটা জানিয়ে দেওয়া। আমরা কি পাহাড় কাটা বন্ধ করতে পারবো? কাটবেন না। গণমাধ্যমের লোককে কি দায়িত্ব তাই? তা তো না। তাদেরকে নিয়ে করবো। আমরা পরামর্শটা দিতে পারি যে এই প্রতিবেদনটা, এই সংবাদটা সংগ্রহ করতে গিয়ে আমরা যে তথ্যপত্র পেয়েছি, এই তথ্যপত্র দিয়ে সহযোগিতা করতে পারি। কি হবে যদি আপনি তা কার্যকর না করেন? সুপারিশ তো দেয়াই ছিল, এটাতে একটাও তো কার্যকর করেন নাই এতগুলো সুপারিশের মধ্যে। তাহলে কি হবে আমাদেরকে নিয়ে? সরকারের সদিচ্ছার অভাব বলে মনে করছেন? আমি মনে করি শুধু সরকারের না, এই সরকার কেবল না, ধারাবাহিকভাবে যে সরকারগুলো রাষ্ট্র পরিচালনা করেছে, সরকার পরিচালনার জন্য যে প্রশাসন যন্ত্র, সকলেরই ব্যর্থতা এটা। কিন্তু নাগরিক হিসাবে আমরা লাশ দেখছি এবং আমাদের কেউ না কেউ, আমাদের সাথের কেউ না কেউ এখানে জীবন দিচ্ছে। ধন্যবাদ। এ পর্যায়ে আমরা একটি বিরতি নিয়ে বাদবাকি আলোচনা করতে চাই। মোস্তফা ফিরোজ, আপনি জানেন যে শিশুর আঁকা বঙ্গবন্ধুর ছবি নিয়ে এক ধরনের বিতর্ক হয়েছে এবং ইউএনওর বিরুদ্ধে যে মামলা করা হয়েছিল, তাকে জামিন দেওয়ার পরপরই যার বিরুদ্ধে অভিযোগটি ছিল বরিশালের জেলা আওয়ামী লীগের নেতা, আইনজীবী উবায়দুল
উল্লাস সাজু তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং তাকে কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না সেটি নিয়ে এক ধরনের কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা করব, তবে বিরতির পর দর্শক নিউজরুম সংলাপের উপর যে একটি বিরতি নিচ্ছি, ফিরব শিগগিরই, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নিউজরুম সংলাপে। আপনারা জানেন আজকে আমাদের সঙ্গে দুইজন অতিথি আছেন বাংলা ভিশনের বার্তা প্রধান মোস্তফা ফিরোজ এবং সংবাদ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক আবু জাফর সূর্য। মোস্তফা ফিরোজ, বিরতির আগে যেমনটি বলছিলাম যে আপনি জানেন যে বর্তমানে বরগুনা সদর উপজেলার কর্মরত রয়েছেন ইউএনও গাজী তারিক সালমান। তিনি শিশুর আঁকা, একেবারে কোমলমতি শিশুর আঁকা একটু বঙ্গবন্ধুর ছবি আমন্ত্রণপত্র দিয়েছেন এবং সেটি নিয়ে অতি উৎসাহী হয়ে বরিশাল জেলা আওয়ামী লীগের নেতা আইনজীবী উবায়দুল্লাহ সাজু তিনি একটি মামলা করেছিলেন এবং যেটি নিয়ে সারা দেশে এক ধরনের তোলপাড় চলছে এবং সবশেষ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে, আমি আবারও উল্লেখ করব যে স্বাভাবিক ঘটনা এটি, আবারও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ করতে হয়েছে, নির্দেশ দিতে হয়েছে, যার প্রেক্ষিতে তাকে দল থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন এবং তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না সেটি নিয়ে একটি কারণ দর্শানোর নোটিশও তাকে দেওয়া হয়েছে। এই যে আমরা একটি ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী শেষ ভরসা হয়ে ওঠেন, এটি আমাদের জন্য এক ধরনের আশার বিষয়, আবার অন্যদিকে হতাশারও বিষয় যে না, তাহলে কি দেশের রাষ্ট্র কাঠামো ঠিকভাবে পরিচালিত হচ্ছে না। আর আরেকটি বিষয় রয়েছে, একটি কোমলমতি শিশু তার বঙ্গবন্ধুর ছবিকে আঁকলেন, সেটি নিয়ে তিনি কতটুকু রাষ্ট্র গঠিত কাজ করলেন এটি নিয়ে এক ধরনের চলছে যে এটি তারা কি উদ্দেশ্য প্রণোদিতভাবে হেয় প্রতিপন্ন করতে এই বিষয়টি করলেন এবং সব মিলিয়ে এখনকার যে বাস্তবতা দেখছি সে তাকে দল থেকে বহিষ্কার করা হলো এবং একজন ইউএনও বিতর্কিত হলেন এবং তার পেছনে কোনো উদ্দেশ্য ছিল বলে আমরা কিন্তু গণমাধ্যম কর্মী হিসেবে কোনো তথ্য উপাত্ত বা প্রমাণ পাইনি। একটা এই আলোচনা আসলে দুইটা দিক আছে, একটা হলো একটা অধপতিত রাজনীতির প্রতিফলন, আর একটা হলো প্রশাসন এবং বিচার ব্যবস্থার হলো মানে একটা কি বলে একটা মানে ওইটাও একটা মানে ভয়ঙ্কর একটা অধপতন। আমি রাজনৈতিক বিষয়টা বাদ দিলাম, এইটা আলোচনা আমরা আগে শিশুর বিষয়টি নিয়ে আসি। শিশুরটাও আমি আলোচনা করতেছি। এই ঘটনার প্রেক্ষিতে যেইটুক পর্যন্ত ঘটনাটা ঘটলো, যে ইউএনওর যে পরিস্থিতিটা দাঁড়ালো, এই যে হাকিম যে হুকুমটা দিলেন, এই হাকিমের বিচার কে করবে? প্রশাসন এটি টেক ওভার করলেন, হাকিমের কাছে গেল, তিনি হুকুম দিয়ে দিলেন জেলে কারাগারে পাঠানো। কত বড় ডিজাস্টার যে একটা দেশের রাজনৈতিক ব্যবস্থা অনেক সময় এলোমেলো হয়ে যায়, অনেক রকম থাকে, কিন্তু প্রশাসন বিচার ব্যবস্থা কিন্তু টিকায় রাখে রাষ্ট্রকে, সরকারকে, সেটাও ফেল। এখানে রাজনীতি ব্যর্থ, আপনার আইন বিচার ব্যবস্থা সব ব্যর্থ। কতগুলি দেখেন মানে পরিস্থিতিটা আপনি দেখেন, বরিশালের মতন জায়গায় যেখানে আপনার বিভাগীয় কমিশনার আছে, একটা রীতিমতো একটা আলাদা দেশ বা আলাদা একটা সরকার কাঠামোর মতন, হ্যাঁ, একটা বিভক্ত, তাই না? সেখানে এই যে ঘটনাটা, এইটার আপনি তাহলে দেখেন সেখানে প্রশাসনের কি পরিমাণ চাটুকারিতা, বিচার ব্যবস্থার কি পরিমাণ চাটুকারিতা, কি পরিমাণ দলীয়করণ, যে তারা অন্ধের মতন, যে আওয়ামী লীগের একজন তৃতীয় শ্রেণীর একটা নেতা একটা মামলা করলো, সেই মামলার উপরে তার একটা রুল জারি করে একেবারে অর্ডার দিয়ে দিল, কোনো রকম বাস বিচার নেই। এতে বোঝা যায় যে আমাদের রাজনীতি, আমাদের বিচার ব্যবস্থা, আমরা কোন জায়গায় কোন অবস্থায় দাঁড়িয়ে আছি। আপনি দেখেন সারা দেশে যে পরিমাণ চাটুকারিতা, প্রতিনিয়ত বঙ্গবন্ধুকে, সরকার প্রধানকে যে পরিমাণ অপমানিত করতেছেন, আপনি আগলঝাড়া যাওয়ার দরকার নেই, আপনি রাজধানীতে হাঁটেন, দেখেন মানে কোথাও কোন নেতা কেউ চেনেও না, তার বিশাল ছবি, তার ওই কোণার মধ্যে শেখ হাসিনার ছবি, বঙ্গবন্ধুর ছবি, পায়ের নিচে ডানে বামে একটা ভয়ঙ্কর একটা চিত্র। মোট কথা তার ছবিটাই হলো আসল। আশেপাশে এই যে নেতা নেত্রীদের যে অবস্থানগুলো, সেইগুলো কিন্তু চোখে পড়ে। তো এইগুলি আপনার আগলঝাড়া যাওয়ার দরকার নেই, আপনি রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লায় দেখেন, যে তাহলেই বুঝবেন যে রাজনীতিটা আজকে কোন অবস্থা আছে। মানে চাটুকারিতার হলো এই বিভিন্ন জায়গায় জায়গায় চাটুকারদের দ্বারা
পরিবেশ এটা আমি মনে করি অ্যাক্সিডেন্ট, হয়তো কোনো কারণে কিভাবে যেন প্রধানমন্ত্রী নজরে আসছে, কিন্তু এটা যদি নজরে না আসতো তাহলে কিন্তু এটাই চিত্র, এটাই সারা দেশ জুড়ে হচ্ছে, চাটুকারদের একটা মহোৎসব চলছে এবং বঙ্গবন্ধুকে এমন একটা জায়গায় নিয়ে আসছে। আজকে যদি আমি এখানে বঙ্গবন্ধুর সমালোচনা করি আমি হয়ে যাব মহা আওয়ামী লীগ বিরোধী, মহা বঙ্গবন্ধু বিরোধী। আর আমি যদি স্তুতি করি করি তাহলে আমি হব শেখ হাসিনা বঙ্গবন্ধুর চেয়ে বড় আওয়ামী লীগ, বড় বঙ্গবন্ধু। এই হলো পরিস্থিতি। এই রাজনীতির এই দেউলিয়াপনা তো আর একদিনের সৃষ্টি হয়নি, বিভিন্ন সময় উঠতে উঠতে আজকে একটা চরম সীমায় এসছে। এখন এখান থেকে যদি এই পরিস্থিতির আলোকে যদি দল সরকার যদি সিদ্ধান্ত না নেয় বঙ্গবন্ধুর নামে, ইভেন বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নামে যে পরিমাণ সংগঠন, এইগুলি তো আপনার তাদের প্রতি একটা শ্রদ্ধা, মানুষ সাধারণ মানুষের একটা বিতৃষ্ণা, রাসেলকে নিয়ে ব্যবসা, শেখ কামালকে নিয়ে ব্যবসা, জামালকে নিয়ে ব্যবসা, মানে আমি আর বলতে চাই না, মানে এটা ভয়ানক একটা চিত্র। এইগুলো আসলে দলীয় সাংগঠনিক বুদ্ধি তো তারা যদি এইগুলিকে টেকওভার না করে আরও বড় বড় ঘটনা ঘটবে এবং আলটিমেটলি কী হবে, দল জনগণ থেকে বিচ্ছিন্ন হবে, দলের প্রতি, দলের নেতা নেতৃত্বের প্রতি সাধারণ মানুষের বিতৃষ্ণা, অবজ্ঞা, এই মাত্রাটা আস্তে আস্তে বাড়তেই থাকবে। আবু জাফর সূর্য, আপনি দক্ষিণাঞ্চলের মানুষ, আপনাকে বিশেষভাবে এই প্রশ্নটি করতে চাই। আপনার এবং যে বরগুনার কথা বলছেন, বরগুনাই আমার বাড়ি, কিন্তু আমি ফিরোজ ভাইয়ের সাথে কিছু বিষয় যুক্ত করব এবং আমি একটু অন্য আলোচনা করতে চাই। ফিরোজ ভাই রাজনৈতিক অধপতিত রাজনীতির কথা বলেছেন, নিঃসন্দেহে রাজনীতির অধপতিত ধারা অব্যাহত আছে, এটা নিয়ে আমি ভিন্ন মত পোষণ করি না। কিন্তু এই ঘটনার শুরুটা কিন্তু যে আইনজীবী মামলাটা করেছে সেই আইনজীবী থেকে শুরু না, কিন্তু ওখানের বরিশালের জেলা প্রশাসক এই ঘটনার জন্য তাকে মাসের 13 তারিখে কারণ দর্শাও নোটিশ দিয়েছে। প্রশাসনও যুক্ত, আমি বললাম তো, এবং এটা প্রশাসনও তার এক সপ্তাহ পরে বিভাগীয় কমিশনার 18 তারিখে তাকে আরেকটা নোটিশ করেছে, কারণ দর্শাও নোটিশ করেছে। এই কাজটি করলেন কেন, হলো কেন? উনি জবাব দেওয়ার পরে ওনাকে আরেকটা পত্র দেওয়া হয়েছে, এই কারণ দর্শানোর নোটিশের জবাবে সন্তুষ্ট হতে পারে নাই, না পারার প্রেক্ষিতে তাকে আগলজোড়া থেকে বরগুনা সদরের টিওনো বা ইওনো নিয়োগ করা হয়েছে, ওখানে পদায়ন করা হয়েছে। তাহলে কি দাঁড়ালো? শুধু রাজনৈতিক অধপতন নয়, প্রশাসনের অধপতনটা হচ্ছে এই, এবং সেই চিঠির অনুলিপি কিন্তু মন্ত্রিপরিষদ বিভাগে মানে ক্যাবিনেট ডিভিশনে পাঠানো হয়েছে। তাহলে তারা আগে জানে? এটা তো কেবল এইটা দিয়েই তো জানার কোনো বিষয় নেই। এখানে তো ডিসি বিভাগীয় কমিশন অ্যাকশন নিয়েছে, সেই সাথে সাথে হাকিম আবার হুকুমও দিয়েছে তাকে কারাগারে। আরেকটু কথা অন্যদিকে যাব, আরেকটু ইনফরমেশন দেব। বলতেছিল ফিরোজ ভাই যে এর বিচার কি হবে, তাহলে যখন এটা তো তৃতীয় ধাপের মামলাটা, তো তৃতীয় ধাপের ব্যাপার। প্রথম জেলা প্রশাসক একটা উদ্যোগ নিয়েছেন, সে কারণ দর্শাও নোটিশ দিয়েছেন, লিখিত তো লিখিত হবে, বিভাগীয় কমিশনার দিয়েছেন, সন্তুষ্ট হন নাই, তারপর তাকে ওখানে বদলি করা হয়েছে, গেল এটা। তারপরে কি হলো, আপনি যদি সরকারি কোনো ম্যাজিস্ট্রেট, জজ কিংবা সরকারের তাৎক্ষণিকভাবে অপসারণযোগ্য নয় এরকম কোনো ব্যক্তির নামে, রাষ্ট্রীয় সরকারি কাজে যুক্ত আছে এমন কোনো ব্যক্তির নামে যদি মামলা করতে যান, বাংলাদেশের দণ্ডবিধির 19 ধারার যে ব্যাখ্যা আছে তাতে সরকারের অনুমতি নিতে হবে, সুনির্দিষ্টভাবে। তাহলে যে জাজ, জানি না কাল এখান থেকে বের হওয়ার পরে আদালত অবমাননার কোনো বিষয় টিষয় আমারও হবে কিনা, কারণ 57 ধারাটাও তো আবার আছে। যদি একটি দৈনিক পত্রিকার সম্পাদক, অনলাইন ভার্সন আছে, প্রতিদিন বিপদে থাকি যে সকালবেলা কোন সময় কোনো আবার কোন সুয়ামোটো কি 57 ধারা হয়। তাহলে এই যে জাজটা যে মামলা গ্রহণ করলো, জামিনের ব্যাপারটা তো পরে, সে কি এই জাজ বিচার কার্য করার জন্য কি যথোপযুক্ত ব্যক্তি? তার বিচারটা কে করবে? যে ওই যে আমরা যখন ছাত্র ছিলাম তখন সুন্দর করে গান শুনতাম, বিচারপতি তোমার বিচার করবে কারা, তারপরে যে অংশটা সেটা নাইবা বললাম, সেটা আবার আরেক দিকের ব্যাপার। তাহলে ওই যে জাজ, সে যে ভুল মামলা একটি গ্রহণ করলো, তার জন্য যে সারা দেশে প্রশাসন যন্ত্রের সাথে সরকারের বিচ্ছিন্নতা কিংবা রাজনৈতিক অধপতিত রাজনীতিদের ধারা, তো প্রশাসনটাও তো একই অবস্থা আছে। আইনের ক্ষেত্রে ওই জায়গাটা হচ্ছে পচন সকল জায়গায় ধরেছে, এক জায়গায় না কিন্তু, কারণ ওইটা ক্যাবিনেট ডিভিশনে পাঠাইছে তথ্য। এখন কি হলো, প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করে, এবং ওই রিপোর্টেও কিন্তু আছে যে সরকারের
উচ্চ পর্যায়ের বা রাজনৈতিক উচ্চ পর্যায়ের একটা ব্যক্তির প্রভাবে, সেই ব্যক্তিটাকে শুধু আপনি ওই ভদ্রলোক, সে কি হয়েছে আইনজীবী। তো বরিশাল আপনি নিশ্চয়ই জানেন, বরিশাল বার একটা রিচ বার, সেই বারের কিন্তু উনি প্রেসিডেন্ট। আবার উনি 90 না হয় 5 বছর আগে আওয়ামী লীগে জয়েন করেছেন, তাকে তো নিশ্চিতভাবেই না জেনে শুনে আপনারা নিয়েছেন। বারে নির্বাচন করলো, বারে তো বরিশাল বারে হেরেছেও, তো আওয়ামী ঘরানার আইনজীবীরা হেরেছে না, উনি তো জিতে গেছে। তো উনি মামলা করেছে কি কোনো রকম রাজনীতিক ওখানে তার উপরের পর্যায়ের নেতাদের সিদ্ধান্তের বাইরে? তাদের কিছু তো হলো না, ওনাকে তো বলি করা হলো। এবং কাকে নিতে হলো? আপনি আলোচনায় বলছেন মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী সেই বিষয়টা, তার চাইতে আরও তার সাথে সাথে আর একটা পরিচয় তার আছে, সে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান। কই তার তো জেলাকে বলা নাই তুমি ব্যবস্থা নাও, জেলার একটা কমিটি আছে, সরাসরি তাকে হস্তক্ষেপ করতে হলো। এখানে কি বক্তার জায়গা আছে না? আপনি আমাকে বললেন, আমাকে হয়তো বলতে বলা, ওখানে তো বলা যেত তোমার কমিটির এই লোকটা করেছে, সেটার ব্যবস্থা দাও। কারণ দর্শত কমিটিকেও দিতে হবে, সভাপতি সেক্রেটারিকেও দিতে হবে জেলা আওয়ামী লীগের। সেটা যদি ওরকম হয় যে ওখানে ছোঁয়া যাবে না, তাহলে তো হবে না, তাহলে তো ইনজাস্টিস ওখানেও হবে। এখন যদি থামাবানোর জন্য, ধামা চাপার জন্য প্রশাসনের মধ্যে একটু ক্ষোভ হয়েছে, সে ক্ষোভের জন্য যদি হয় তাহলে একটা কথা আছে। আবার প্রশাসনের দেখছি যে সিভিল সার্ভিসের একটা অ্যাসোসিয়েশন একটা বিবৃতি দিয়েছে, আমি আমার পত্রিকায় আসছি। কেন দিলেন? আপনার ক্যাবিনেট ডিভিশনে যখন বিভাগীয় কমিশনার যে কাজটি করলো, তার বিপক্ষে কোনো ব্যবস্থা নিলেন না কেন? ক্ষোভ প্রকাশ করলেন। তো একজন টিএনও এন্ট্রি লেভেলের একটু সিনিয়র অফিসার সিভিল সার্ভিসে, তাই তো? একজন বরিশালের যে ডিসি, তার ব্যাপারে তো আপনারা ক্ষোভ করলেন না, যে আপনারা যথাযথভাবে ব্যবস্থা নিতে পারলেন না। বিভাগীয় কমিশনার যে ব্যবস্থাটা নিয়েছে তার ব্যাপারে তো কথা বলতে পারলেন না, ক্ষোভ দিতে পারলেন না। আপনারা সংগঠন আছে, শ্রদ্ধা জানিয়ে বলি, আমিও কোনো না কোনোভাবে সংগঠনের সাথে যুক্ত, কিন্তু সব বিষয়গুলোও দেখতে হবে। শুধু এই ক্ষোভ এভাবে দিলে হবে না, সবারই এখানে দায় আছে। ফিরোজ ভাই বলতেছিল যে আমাদের পচন শুধু রাজনীতিতে না, রাজনীতি তো সব বিষয়গুলোই দেখবে, এই পচনগুলো ঠেকাবে কিন্তু রাজনীতি, প্রশাসন হোক, অন্য জায়গা হোক, অন্য যত জায়গাগুলো হোক, কিন্তু সেখানে এটা ঠেকাবে। কিন্তু এই পচনগুলো আপনাকে আস্তে আস্তে ঠেকাইতে হবে, কারো দোষটা পাইলে হবে না। শুধু ওই আইনজীবী, আমি মনে করি সে হচ্ছে কিসের যেন জবাই হয়, সেরকম একটা জবাই হয়েছে, বলির পাঠা হয়েছে, অন্য কোনো কাজ নাই তো তার। সে কিন্তু বরিশাল বারের প্রেসিডেন্ট, নির্বাচিত প্রেসিডেন্ট, এবং জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক। তাহলে নিশ্চয়ই তো একটা বারের, বরিশাল বারের প্রেসিডেন্ট, ধর্ম বিষয়ক সম্পাদক মণ্ডলীর সদস্য, নিশ্চয়ই তার কমিটির এরকম স্ট্যান্ডার্ড বিশ্বাস করিয়ে নিলাম। তাহলে তার অন্যদের কি হবে? এবং গণমাধ্যমে তো আসছে, নানাভাবে আসছে। জেলা প্রশাসক গণমাধ্যমে বলেছে, আমি একটা অনলাইন ভার্সনে দেখেছি যে বলেছে যে উপরের নামটা বলেন না, না সেটা তো বলা যাবে না। আর ভাসুরের নাম যদি বলতে কষ্ট হয়, তাহলে জনগণকে পরিষ্কার করেন, শুধু ওনার কথা ওনার বললে হবে কেন? আবার এখন কথা বলছেন, একটু বিষয় বলি, এখন আবার সেই জুনিয়র অফিসার, তার প্রতি আমি সম্মান জানিয়ে বলি যে উনি বলেছেন যে আমি যখন আগুলঝাড়ায় ছিলাম, আগুলঝাড়ায় আমাকে কিছু অনৈতিক কাজ করতে বলা হয়েছিল, সেই কাজগুলোর আমি সহায়তা করি নাই, সে কারণে আমাকে এটা এখন বলেন কেন আপনি? সেটা কোনো লিখিত রিপোর্ট দিয়েছেন বিভাগীয় কমিশনারের কাছে কোনো সময় যে আমি এই সমস্যার সম্মুখীন হয়েছি? তা তো দেননি, তার তো কোনো ডকুমেন্টস নাই। এখন মিডিয়ার কাছে মুখ খুলছেন কেন? আপনি মিডিয়ার কাছে কতটুকু মুখ খুলতে হবে সেটাও বুঝতে হবে, কারণ দেশের রাষ্ট্রের নাগরিকরা আপনাদেরকে নিযুক্ত করেছে, বেতন দিচ্ছে যথাযথভাবে দায়িত্ব পালন করার জন্য, এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, ধন্যবাদ। এ পর্যায়ে মোস্তফা ফিরোজ অবশ্য অনেকগুলো বিষয়ের অবতারণা করেছেন। আমি ওনার সূত্র ধরে কয়েকটি বিষয় আবারও তুলে এনেই প্রশ্নটি করতে চাই। উনি বলেছেন যে জেলা প্রশাসক এটি জানতেন এবং উনি ব্যবস্থা নিয়েছেন, লিখিতভাবে তার জবাব দিয়েছেন, বিভাগীয় কমিশনার নিয়েছেন, এবং আইনজীবী সাজু উনি কিন্তু বারের প্রেসিডেন্ট, নির্বাচিত প্রেসিডেন্ট এবং ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা কমিটির। উনি কেন্দ্রের পরামর্শে অবশ্য করেছেন বা কারো নির্দেশে, কারো প্রশ্রয়ে, কারো নির্দেশিত হয়ে হয়তো করেছেন। এই যে বিষয়গুলা ধামা চাপা দেওয়ার চেষ্টা কিনা, যেটা আবু জাফর সূর্য বলার চেষ্টা করেছেন, একইভাবে ইউনোকেও বলেছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের, অর্থাৎ আমরা বলি যে গভর্নমেন্ট থেকে বলা হয় যে পাবলিক সার্ভেন্ট, জনসেবার ক্ষেত্রে তাদের বিরুদ্ধে কথা বলতে আমাদের ভয় করতে হয় কেন?
এখানে ঘটনাটা হচ্ছে যে এরকম, বিষয়টা হলো সিভিল সার্ভিস প্রশাসনের মধ্যে একটা ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে, কারণ ইউনো হয়তো মাঠ পর্যায়ে কিন্তু একটা মানে গুরুত্বপূর্ণ পদ আর কি, সেখানে মনে করেন যে ওই উপজেলা ডিসি বা বিভাগীয় কমিশনার বা ওই অঞ্চলের সে সচিব, হ্যাঁ, ফলে তার একটা রুট, সেখান থেকে আপনি থানা থেকে জেলা, জেলা থেকে বিভাগ, বিভাগ থেকে কেন্দ্র, এটা তো একটা চেন। আপনি এক জায়গায় আঘাত করার সাথে সাথে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু প্রশাসনের মধ্যে নাড়াচাড়া পড়েছে। হয়তো সেই বিষয়টা একদম সরকারের শীর্ষ পর্যায়ে এর নজর কেড়েছে এবং প্রতিক্রিয়া হয়েছে, এবং স্বাভাবিকভাবে বর্তমান যে রাজনৈতিক ব্যবস্থাপনাটা, সরকার অনেক বেশি প্রশাসন নির্ভর, পুলিশ প্রশাসন এই আমলাতন্ত্রের উপর অনেক বেশি নির্ভরশীল। সুতরাং বিপদটা কিন্তু যারা একদম শীর্ষ পর্যায়ে তারা কিন্তু টের পেয়েছেন যে এটার পরিণতি ভালো হবে না। কিন্তু আমি বলি যে এটা একটা হয়তো অ্যাক্সিডেন্ট, এটা কিন্তু অনেকগুলো, এমন না যে শুধু একটাই ঘটেছে তা না, এরকম কিন্তু ধারাবাহিকভাবে ঘটছে। আমি বললাম না যে আপনি চাটুকারদেরকে আপনি নিবৃত্ত করার জন্য কত এই আলোচনাগুলোও কিন্তু বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন সময় এসছে। আপনি রাজধানীর মধ্যেই যদি এরকম চাটুকারিতার যে পোস্টার টোস্টার, ব্যানার, ফেস্টুন, যেরকম কি ইসমাইল হোসেন সম্রাট টমরাট কী সব আজব আজব সব নামগুলো দিয়ে যে তাদের দৌরাত্মের যে পোস্টারগুলো আমি দেখছি, শোক দিবসে হাস্যোজ্জ্বল ছবি, হ্যাঁ, এইগুলো মধ্য দিয়ে আপনার এগুলো তো গায়ে লাগে না, কারণ এগুলি হলো কি বলে প্রশাসনের বাইরে হয়তো রাজনৈতিক অঙ্গনকে কলুষিত করছে, আপনি সেটাকে খেয়াল করেননি। যখন প্রশাসনের গায়ে আঘাত পড়েছে তখন আপনার হুঁশটা হয়েছে। সুতরাং এই জায়গাটাই আপনার দেখার বিষয়টা হচ্ছে যে আপনি যদি রাজনীতিটা যদি শুদ্ধ না করেন, তাহলে কিন্তু আজকে রাজনীতির সাথে, দলীয় রাজনীতির সাথে প্রশাসনের যে সংঘাত, এই সংঘাত কিন্তু সরকারকে কিন্তু বেকায়দায় ফেলেছে এবং আরও অনেক ঘটনায় কিন্তু ফেলছে। কিন্তু আপনি কিন্তু এইটা মাননীয় প্রধানমন্ত্রী নজরে এনেছেন বলে আজকে কিন্তু সারা দেশে এটা আলোচিত হচ্ছে। এর মধ্য দিয়ে কি যে ঘটনাটা প্রকাশ পেল, এতে কি দলের ভাবমূর্তি বাড়ল, মানে কি পেল, মানে আউটকামটা তো জিরো, বরং প্রশাসন একটা বিতৃষ্ণা হলো যে একটা সৎ অফিসার সে একটা শিশুদের একটা চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্যে দিয়ে, বঙ্গবন্ধুর চিত্র এর মধ্যে দিয়ে, যেখানে তাহলে তো সবাই হাত গুটায় যাবে, তাহলে তো এই কার্যক্রম কেউ করবে না। কারণ কোন শিশু বঙ্গবন্ধুর কোন ছবিটা কিভাবে একটা শিশু মনে, সে তার মনের মাধুরী দিয়ে বঙ্গবন্ধুকে দেখতে চায়, তার মতন করে আঁকতে চায়, সেটাকে যদি আপনি আপনার দিয়ে যদি আপনি মাপতে চান, তাহলে তার সাথে তো মানে সম্মতিপূর্ণ হবে না। এই বিষয়গুলো অনুভূতির সাথে আরেকটি বিষয় একটু যোগ করে দিতে চাই। আপনি প্রধানমন্ত্রীর প্রেস সচিব আশরাফুল আলম খোকনের ফেসবুক স্ট্যাটাসটি নিশ্চয়ই দেখেছেন। এই ঘটনার পরপরই তিনি অত্যন্ত মর্মাহত হয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তার সন্তানরা বঙ্গবন্ধুর একটা ছবি লুকিয়ে রাখছেন, না জানি পুলিশ মামলা করবে এবং তাদেরকে ধরে নিয়ে যাবে। কেন ধরে নিয়ে যাবে? ও এই ঘটনার ছবি লুকিয়ে রাখছেন, তারা মনের মাধুরী মিশিয়ে কোমল মনে, সরল মনে সেটি এঁকেছেন। কোমল মনে, সরল মনে, এটা এই যে স্বতঃস্ফূর্ত, মানে এখন হয়েছে কি, মানে রাজনীতির মেধা, বুদ্ধি, জ্ঞান না থাকলে যা হয়, আপনি কি হচ্ছে, মানে এখন এটা এই যে দেখার যে দৃষ্টিভঙ্গিটা, সেই দৃষ্টিভঙ্গিটাও তো একটা রাজনৈতিক জ্ঞান অর্জনের মধ্য দিয়ে হয়, তা দিয়ে তো দেখা হচ্ছে না। রাজনীতিটা কারা করছে, যে মানে আপনি অধিকাংশ ক্ষেত্রে দেখবেন যে এখন যারা মাঠ পর্যায়ে যারা রাজনীতি করে, তাদের পড়াশোনা, জ্ঞান, শিক্ষা, দীক্ষা কোনো কিছুর সাথে যুক্ত না, তারা যুক্ত হচ্ছে দুর্নীতি, কারাপশন, ক্ষমতার অপব্যবহার, এইগুলিতে লিপ্ত। যখন নাকি অধিকাংশ রাজনীতির কর্মীরা, সংগঠকরা যখন এইসব কাজে পবিত্র থাকে, তখন তাদের কাছে কোনো শিল্প, সংস্কৃতি, সাহিত্যের তো কোনো মূল্য থাকে না, যার কারণে কিন্তু আজকে এই সংঘাত। এই সংঘাতের মধ্য দিয়ে দেখেন আজকে প্রশাসনও, দেখেন এই যে যেটা আলোচনা হচ্ছিল, প্রশাসনের জন্য একটা কম্পিটিশন, তারা মনে করছে যে তারা দলীয় রাজনীতির থেকেও আরও বেশি দল করবেন, সেই কারণে সরকারকে খুশি করার জন্য তারাও কিন্তু উন্মত্ত হয়েছে। কেন এটি হচ্ছে? এই যে উন্মত্ততা, কেন, মানে খুশি করা, আমি আমার অবস্থানগুলোতে আমি যেই সুযোগ সুবিধা পাওয়ার আশায় আরও আশীর্বাদ পাওয়ার জন্য সবাই উন্মত্ত, প্রশাসন উন্মত্ত, বিচার বিভাগ তারাও উন্মত্ত। এই উন্মত্তের একটা বলি হলো কিন্তু আমাদের ইউনো সাহেব। হ্যাঁ, তো এর মধ্য দিয়ে যদি এই ঘটনাকে শুধু বরিশালের ঘটনা হিসেবে বলি, তো ইউনো এখন হয় না, ইউনো তো সাহেব হয়েছে, বলি তো সে যে আইনজীবী হয়ে গেল। আইনজীবী আর কি, আইনজীবী তো রাজনীতি, তা তো কোনো এইটা কিছুই না, সে তো একজন
অনুঘটক মাত্র, কারো উদ্দেশ্যে করেছে মাত্র। সেটা তো আজ সেটা মানে সেই ক্ষতটা সারা যাবে জানতে পারবো, কিন্তু এই ঘটনার মধ্যে দিয়ে যে প্রশাসনের যে ক্ষত, বিচার ব্যবস্থার ক্ষত, অনেক কিছু কিন্তু আমাদের সামনে চলে আসলো। অর্থাৎ এই যে সমালোচনাটা হচ্ছে যে সারা দেশে দলীয়করণের এবং কি বলে আত্মতুষ্টি এবং তুষ্ট করার যে রাজনীতি, তাতে শুধু রাজনীতিকরাই মেতে নেই, প্রশাসন, বিচার বিভাগ কেউ বাদ নেই। এটা কিন্তু তার একটা মানে ছবি আমরা দেখলাম। আবু জাফর সুজা, আপনিও নিশ্চয়ই একমত হবেন আমাদের সঙ্গে যে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি অবশ্যই আমরা আগামী দিনে দেখতে চাই না। নিশ্চয়ই নিশ্চয়ই। ধন্যবাদ। এই পর্যায়ে আমরা একটি বিরতি নিয়ে বাদবাকি আলোচনা করব। দর্শক, নিউজরুম সংলাপের পর্যায়ে একটি বিরতি নিচ্ছি। বিরতির পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের প্রস্তুতি, রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি, এসব বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজরুম সংলাপে। আপনারা জানেন আজকে আমাদের সঙ্গে দুইজন অতিথি আছেন বাংলা ভিশনের বার্তা প্রধান মোস্তফা ফিরোজ এবং সংবাদ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক আবু জাফর সূর্য। দর্শক, এ পর্যায়ে আমরা হাতে 3টি পত্রিকা রয়েছে। শুরুতে আপনাদের শিরোনামগুলো জানিয়ে দিতে চাই। বাংলাদেশ প্রতিদিন প্রধান শিরোনাম করেছে জোটে জোটে হবে ভোট। কয়েকটি বিষয়ে তারা গুরুত্বের সঙ্গে তুলে এনেছে। 14 দলের নেতৃত্বে আওয়ামী লীগ, 20 দল নিয়ে মাঠে থাকবে বিএনপি, এরশাদের জোটে 58টি নাম সর্বস্ব, রব মান্নাদের পৃথক জোটের ভাবনা, সিপিবি ও বামদের পৃথক মোর্চা। আরেকটি শিরোনাম রয়েছে সীতাকুণ্ডে ফের পাহাড় ধস, শিশুসহ একই পরিবারের 5 জন নিহত, যে বিষয়টি নিয়ে শুরুতে আমরা আলোচনা করেছি। মালদ্বীপ যাচ্ছেন বাংলাদেশিরা। আরেকটি প্রতিবেদন রয়েছে হামলাকারী আওয়ামী লীগ নেতা বহিষ্কার, ইউনো গ্রেপ্তারের ঘটনায় তোলপাড়। সর্বশেষ আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি। দর্শক, আপনারা জানেন যে আশকোনা ক্যাম্পে হজযাত্রীরা আসতে শুরু করেছেন। আজকে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে হজ ক্যাম্পের উদ্বোধন করবেন। কালের কণ্ঠ প্রধান শিরোনাম করেছে নতুন ঋণ মিলছে না, কিস্তি শোধে চাপ, দিশেহারা হাওড়ের কৃষক। গবাদি পশুর খাদ্য সংকট, বাড়ছে রোগ বালাই, বন্যা দুর্গত এলাকা নিয়ে 2টি শিরোনাম। অন্য একটি শিরোনাম রয়েছে শেখ হাসিনাকে ছুটিতে যাওয়ার প্রস্তাব দেবে বিএনপি। একটি আশ্চর্যবোধক চিহ্ন রয়েছে প্রতিবেদনের শেষে। সীতাকুণ্ডে পাহাড় ধস, 3 শিশুসহ একই পরিবারের 5 জন নিহত। অন্য একটি শিরোনাম রয়েছে সরকারি গুদামের চাল পাচার, ভি ইনভয়েস ডিও দিয়ে কোটি টাকার বাণিজ্য। এই ছিল কালের কণ্ঠের প্রধান শিরোনাম। এবার যে ডেইলি সান প্রধান শিরোনাম করেছে নিউমারাস গভর্নমেন্ট প্রাইভেট স্ট্রাকচারস অন হিলস ইন সিটিজি, মাইন্ডলেস ফিল কাটিং ইনভাইটস ডিজাস্টার, 5 of a family killed in সিটিজি ল্যান্ডস্লাইড, ইন্টারপোল টেক্স টু এয়ার প্রজেক্ট ইন সাউথ এশিয়া। এই ছিল বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ এবং দ্য ডেইলি সানের প্রধান শিরোনাম। আবু জাফর সূর্য, বিরতির আগে যেমনটি বলছিলাম যে নির্বাচন সামনে, সেই উপলক্ষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে রোডম্যাপ ঘোষণা করেছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা সংলাপ করবে, সীমানা পুনর্নির্ধারণের বিষয়টি রয়েছে। সব দলকে নিয়ে একটি অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন অনুষ্ঠানের যে চ্যালেঞ্জ, সেই লক্ষ্যে তারা এগিয়ে যাচ্ছে। এবং একই সঙ্গে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার। আওয়ামী লীগ যদিও বলছে এটির দায়িত্ব আওয়ামী লীগের নয়, এটি নির্বাচন কমিশনের। এই ধরনের একটি পাল্টাপাল্টি বক্তব্য আমরা দেখছি। অর্থাৎ ভোটের মাঠ যথেষ্ট গরম 1 বছর আগেই। আপনার পর্যবেক্ষণ? না, মাঠ তো গরম হবেই রাজনৈতিক দলগুলো, কিন্তু আমি আপনি যে আলোচনা করছিলেন তার কাছ থেকে আরেকটু আলোচনায় বলি। আজকে বিএনপির মহাসচিব বলছে যে আওয়ামী লীগ চায় 5ই জানুয়ারির মতো আরেকটা নির্বাচন করতে। তাহলে তার অর্থটা দাঁড়ালো যে তাদেরকে দূরে সরিয়ে আরেকটা নির্বাচন করবেন। কিন্তু এই যে পাল্টাপাল্টি অভিযোগ, এই অভিযোগ এটা তো খেলা, এই রাজনীতির খেলায় যে যাকে ঘায়েল করতে পারে আলোচনায় আসতেছে। কিন্তু নির্বাচন কমিশনার, আমি যতটুকু বুঝি, আমি যতটুকু জানি, হয়তো ফিরোজ ভাই এত অন্য আলোচনা করতে পারবে। আমি এর আগেও এইখানেই আরেকটি আলোচনায় বলেছিলাম যে নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড কতটা করতে পারে। বাংলাদেশের যে এই দোষারোপের রাজনীতির জায়গায় যে ক্ষমতায় যেই যায় সেই মনে করে আমি সঠিক, আমি কোনো ভুল করতে পারি না, আমার দ্বারা ভুল হয় না। আর ক্ষমতা আঁকড়ে রাখার জন্য এখন যারা আছে কিংবা যারা আসতে চায় তারা কিন্তু একই কাজই করেছে, কিন্তু আলাদা কিছু নাই। যে আমরা অনেকবার শুনেছি যে একই মুদ্রার এপিঠ ওপিঠ। কেউ এই যারা বলতেছে যে নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড, এরাও একসময় রাষ্ট্র ক্ষমতায় ছিল,
রাষ্ট্র পরিচালনা করেছে তাদের সময়ও কিন্তু দেখা গেছে নির্বাচন কমিশন থেকেই দেখা গেছে যে 1 কোটির উপর ভুয়া ভোটার তৈরি আছে, এরকম সুযোগ দেওয়া হয় না, তারাও এরকম বলেছে। আবার তারা বলছে নিরপেক্ষ সরকার তত্ত্বাবধায়ক সরকার দেওয়া হোক, আবার ওই কাজটি তখন তারা ওখান থেকে বলা হয়েছে, রাজনৈতিক দল থেকে বলা হয়েছে যে নিরপেক্ষ কে কে শিশু বা পাগল, এরকম কথাও আসছে যে নিরপেক্ষ। এখন তো কেয়ারটেকার তাকে টেক কেয়ার করবে কে? এখন অবশ্য কেয়ারটেকার না, সহায়ক সরকার। সহায়ক সরকার তো কথা তো একই ফর্মে, একটা তত্ত্বাবধায়ক সরকার, সহায়ক সরকার, একটা সরকার তো হবে। তা নির্বাচনকালীন সরকার তো যেটা 5 জানুয়ারি নির্বাচনের আগে তো সেরকম একটা সরকার একটা রূপরেখা আমরা দেখেছি, সেইভাবেই তো নির্বাচনটা হয়েছে। হয়তো বা বিএনপি সহ 20 দলীয় জোটের মূল দলগুলো যায়নি, কিন্তু আমি কিন্তু এটা খুঁজে পাই না। রাজনৈতিক দলগুলোর যদি সমঝোতার জায়গা তৈরি না হয়, নির্বাচন কমিশনের পক্ষে নির্বাচন কমিশন আহ্বান করলো, এই আলোচনা করলো, কিন্তু একটা রাজনৈতিক দল তার রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে গেল না, নির্বাচন কমিশন কি তাকে জোর করে নিয়ে আসতে পারবে? সুযোগ আছে কিনা? আবার সহায়ক সরকারের কথা যেটা বলছে, হ্যাঁ এখানে কিছু একটা বিষয় থেকেই যায়। নির্বাচন কমিশন যেমন নির্বাচনের আগে, আমি নাম ধরেই বলতে হয়, নামটা বললাম না আর কি, যে গাজীপুরের সে পুলিশ সুপার, নির্বাচন কমিশনের দাবি অনুসারে তাকে প্রত্যাহার করা হলো এবং 2 সপ্তাহ না যাওয়ার পরে আবার তাকে সেখানেই দেওয়া হলো। তাহলে মেসেজটা কি গেল জাতির কাছে? কি হলো যে নির্বাচন কমিশন আসলে কিছু করতে পারে না। তো সেই সাহসটা কিন্তু নির্বাচন কমিশনের করে দেখাতে হবে। এই আপনার বিষয়টি নিয়েই মোস্তফা ফিরোজ আপনার কাছে আসবো। করে দেখাতে হবে নির্বাচন কমিশনকে, এই সক্ষমতা কি নির্বাচন কমিশনের রয়েছে? অনেকে মেরুদণ্ডের কথা বলেন, এত শক্ত মেরুদণ্ড কি নির্বাচন কমিশন রয়েছে? যদি এইভাবে প্রশ্নটি করে আপনি কি বলবেন? এটা অনেকটা কেমন, আপনি যদি আমাকে আলোচনার সুযোগ দেন আমি আলোচনা করতে পারবো, যদি আমাকে সুযোগ না দেন আবু জাফর সূর্যকেই যদি দিতে থাকেন, এভাবে দিয়ে কিন্তু আপনি এই আলোচনা অনুষ্ঠান শেষ করতে পারেন। হ্যাঁ, তো নির্বাচন কমিশনও কাজ করবে, সেটার জন্য তারও একটা পরিবেশ দরকার। হ্যাঁ, সেই পরিবেশটা যদি না থাকে নির্বাচন কমিশনও করবে না। আবার নির্বাচনের দিন ওই যে বিভিন্ন পর্যায়ে যারা নির্বাচনী কর্মকর্তারা আছে, তারাও একটা পরিবেশের প্রেক্ষিতে তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে না পক্ষপাতমুক্তভাবে দায়িত্ব পালন করবে, সেটার জন্য পরিবেশ, অর্থাৎ সব মিলে একটা হচ্ছে রাজনৈতিক পরিবেশ। সেই রাজনৈতিক পরিবেশ যদি রাজনৈতিক দলগুলো তারা যদি তৈরি না করে, আবহাওয়া তৈরি না করে, তাহলে বিচ্ছিন্নভাবে পুলিশ, বিচ্ছিন্নভাবে নির্বাচন কমিশন, বিচ্ছিন্নভাবে নির্বাচনের দিন নির্বাচনী কর্মকর্তারা কারোর পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব না। সুতরাং এইটা হলো পুরোটাই হচ্ছে নির্বাচনটা তো একটা একটা টেকনিক্যাল একটা দায়িত্বটা পালন করা, কিন্তু পুরো আবহাওয়াটা, হ্যাঁ, আপনি সব কিছু জোগাড় টোগাড় করে প্রেজেন্টারকে দিলেই না সে নিউজটা পড়বে, তাই না? আপনি যদি নিউজ না দেন, নিউজ প্রেজেন্টার সামনে তো চুপ করে বসে থাকবে, তাই না? সেই যোগানগুলো, সেই ইয়েগুলো কি বলে উপাদানগুলো সরবরাহ করার জন্য, নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো সেইগুলো কি অবস্থায় আছে, সেটাই হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর বিষয়। সেই বিষয়ে একেবারে যে চিত্রটা আমরা দেখি, একটা ভয়ঙ্কর একটা চিত্র, যে একেবারে বিপরীতমুখী অবস্থানে, এই বিপরীতমুখী অবস্থান থাকবে সারা বছর ধরে। আর আপনি নির্বাচনের দিন একটা নিরপেক্ষ নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হবে, ভালো নির্বাচন হবে, এটা তো একটা আহম্মকের স্বর্গে বাস করার মতন একটা এটা কোনোদিনও হয় না, এটা বিশ্বে কোনোদিনও হয় না। আমরা বিশ্বে গণতান্ত্রিক দেশগুলোতে হয়, সারা দেশে তারা সারা বছর তারা গণতন্ত্রের চর্চা করে, নির্বাচনের দিন নির্বাচন হয়। যদি গণতন্ত্র না থাকে তাহলে নির্বাচনটা হবে কি করে? তো এই কারণেই বলছি যে রাজনৈতিক পরিবেশ ছাড়া ভালো নির্বাচন হয় না। সেই রাজনৈতিক পরিবেশ উন্নয়নের জন্য কিন্তু কোনো কাজ চলছে না, অথচ সব রাজনৈতিক দল হচ্ছে নির্বাচনের মাঠে। কি সহায়ক সরকার হবে, কি কেয়ারটেকার সরকার হবে, অথবা আমি বাদ দিলাম, সেই সরকারই বাদ দিলাম, সরকারের কাঠামোই বর্তমান সরকারের অধীনে যে নির্বাচনটা হবে সেটারও বা ফরম্যাটটা কীভাবে হবে, সেটাও যদি ঠিক মতন যদি এক্সপ্রেস না করা হয়, তাহলে একটা বিভ্রান্তির মধ্যে, একটা গোলযোগপূর্ণ অবস্থার মধ্যে কারোর পক্ষে কোনো দায়িত্ব পালন করা সম্ভব না। সুতরাং আমি মনে করি যদি এই অবস্থা যদি চলতে থাকে, হ্যাঁ 5 জানুয়ারির নির্বাচনের চেয়ে একটা ভালো নির্বাচন হবে। বিএনপি অনেকটা বাধ্য হয়ে, অবসন্ন বিধ্বস্ত হয়ে একটা নির্বাচনে আসবে, পরিস্থিতি বাধ্য হবে, এরশাদের জোট আসবে, সবাই আসবে, কিন্তু গণতন্ত্র পুনরুদ্ধার হবে না।
হয়তো আপনি বলবেন না গত নির্বাচনের চেয়েও তো একটু ভালো নির্বাচন হয়েছে, সেটা দিয়ে হয়তো আপনি তৃপ্তির ঢেকুর তুলতে পারবেন, কিন্তু এর বেশি কিছু হবে না। আবু জাফর সূর্য, খুবই সংক্ষেপে, আমাদের সময় একেবারেই কম। আপনি জানেন যে ব্যবসায়ীরা অর্থাৎ প্রকৃত রাজনীতিবিদরা শেষ পর্যন্ত মনোনয়ন পান এর সংখ্যা খুবই কম এবং দিনকে দিন কমে যাচ্ছে আশঙ্কাজনক হারে। তো এদিক থেকে ব্যবসায়ীরা এমপি হচ্ছেন, অন্যদিকে আমলারাও কিন্তু এমপি হচ্ছেন। আপনি জানেন যে একটি বিতর্ক কয়েকদিন আগে হয়েছে যে 3 বছর আগে নিয়ম অনুসারে তাদেরকে অবসরে যেতে হবে, তারপরে তারা রাজনীতির মাঠে অর্থাৎ নির্বাচনে অংশ নিতে পারবেন। সেক্ষেত্রেও এক ধরনের উষ্মা প্রকাশ করতে দেখেছি আমলাদের। বিষয়টা আরপিওর এই ধারাটা 3 বছর পরে নির্বাচনটা করতে পারবে। আরপিও এই ধারাটা পরিবর্তনের জন্য আমাদের যে আমলাতন্ত্রের যে যারা আছে, একটু আগে আমরা যে আলোচনা করছিলাম যে আমলারা খুব মানে উৎসাহে কতটা চাতুকারি করা যায় সেই উদ্যোগটা নিয়েছে। তো এই ধরনের কিছু তো আছেই, সকলে কিন্তু না, খুব কম লোক কিন্তু এই বিষয়ে, এই তালিকায় কিন্তু খুব কম লোক, কিন্তু তারা তো চেষ্টা করে এবং এরা এই সুযোগ সন্ধানী চেষ্টা করে। রাজনীতি কিন্তু রাজনীতিবিদদের হাত থেকে চলে গেছে অনেকটা, বলতেই পারি, এটা আমার দেখার। আমি 91 সালে আপনি যদি পরিসংখ্যান দেখেন, 2 দলই যদি যতটা রাজনীতিবিদদেরকে মনোনয়ন দিয়েছে, এটা 96-তে কিন্তু হয়নি। 96-তে যে পরিমাণ রাজনীতিবিদদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে, 2টা প্রধান রাজনৈতিক দল যারা রাষ্ট্র পরিচালনা করার, বিরোধী দল থাকে বা সরকারি রাষ্ট্রের দায়িত্ব পালন করে পরিচালনা করার জন্য সরকারে, ঠিক 2001 সালে একই অবস্থা, তার চাইতে আরও কমেছে। 2008 সালে তার চাইতে আরও বেশি কমেছে এবং তারপরে 5ই জানুয়ারি যে নির্বাচন হয়েছে সেখানে কিন্তু এরও চেয়ে বেশি কমেছে। এবং যে কারণে তো অনেকের দায়িত্ব থাকে না, কেউ টাকা অর্জন করে ওখানে গিয়ে যে রাজনীতি, যারা মাঠ থেকে পোড় খাওয়া রাজনীতিবিদ, যারা রাজনীতির সাথে সংগঠনের সাথেই আছে, পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হচ্ছে রাজনীতির পরীক্ষায়, তারা সুযোগ পাচ্ছে না। তার প্রেক্ষিতে আরেকটা প্রবলেম দাঁড়ায়, সেটা হচ্ছে যখন আমি পদবি পাবো না, যখন আমার দল সরকারে গেছে, তা আমি উপজেলা পর্যায়ে হলে উপজেলা পর্যায়ের যে সুযোগ সুবিধা আছে, যেখানে দুর্নীতি করা যায় সেইটুকু সুযোগ সুবিধা নেব, সেখানে আমার তো আর কিছু নাই, আমার তো ভালো মন্দ বলার কিছু নাই, কারণ আমি তো রাজনীতি করতেছি দীর্ঘদিন, কিন্তু আমি যেহেতু মনোনয়ন পাচ্ছি না, জনগণের কাছে আমার ভালো থাকার কোনো যুক্তি নাই, তো আমি যেটুকু সুযোগ সুবিধা পাচ্ছি নিয়ে যাই, এরপর তো আমাকে নমিনেশন তো আপনি দিবেন না, তাহলে কি হবে? আমাদের হাতে সূর্যের সময় একেবারে কম, হয়ে যাচ্ছে। আশা করি দর্শকরা বুঝতে পেরেছেন। মুস্তাফা ফিরোজ, আমলাদের যে রাজনীতি করার প্রবণতা, দীর্ঘ চাকরি জীবন শেষে আবারও ক্ষমতায় অর্থাৎ ক্ষমতার অংশ হওয়ার যে প্রবণতা আপনি বলছিলেন, সেটা কি বাংলাদেশের রাজনীতির জন্য কতটুকু ইতিবাচক? না, যে কোনো নাগরিকের, আপনার আমলা হোক যে কোনো পর্যায়ে, সবারই অধিকার আছে, কিন্তু আমাদের হলো বিষয়টা হচ্ছে কি, অসুস্থ রাজনীতির কারণে যারা রাজনীতিতে আসছে, যে আমলাতন্ত্র থেকে, যেই সামরিক বাহিনী থেকে, বেসামরিক বাহিনী থেকে যারা আসছে, ব্যবসার থেকে আসছে, তারা একটা খারাপ নিয়ত নিয়ে আসছে, ভালো নিয়ত নিয়ে আসছে না। দেশের সেবা, রাজনীতির মধ্য দিয়ে তার জীবনকে উৎসর্গ করা, দেশকে সেবা করা, ওই নিয়ত না। অর্থাৎ ব্যবসায়ীরা আসছে তার ব্যবসার আরও বিস্তার, আমলারা আসছে, যদি এখন তো অনেক আমলা থেকে মন্ত্রী যদি হওয়া যায়, সবই হলো ভোগ, সবই হচ্ছে ক্ষমতা কেন্দ্রিক। সুতরাং এটা কোনো ভালো কোনো নিয়ত নেই। সুতরাং রাজনীতিটা যদি শুদ্ধ করা যায়, রাজনৈতিক দলগুলো যদি শুদ্ধ হয়, তখন দেখবেন যে ব্যবসায়ীদের রাজনীতি করার এটাও লোপ পেয়েছে, আমলারাও লোপ পেয়েছে, সবাই প্রকৃতপক্ষে যারা রাজনীতি করেন, যারা যুবক বয়স থেকে তার জীবনকে দেশের জন্য উৎসর্গ করেছেন, তারাই আলটিমেটলি রাজনীতিতে আসবে। এই ভুইফোড় বিভিন্ন আমলাতন্ত্র থেকে, সামরিক তন্ত্র থেকে যারা আসছে, তারা আর টিকবে না। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। দর্শক, নিউজ রুম সংলাপ আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন।